সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত আজকের রসায়ন ক্লাসে। তো আজকের ক্লাসটি আমি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের উপর আজকের ক্লাসটি আমি আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে অবগত হয়েছে যে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি তোমাদের আগামী পরীক্ষার রেজাল্টে একটি বিশেষ ভূমিকা পালন করবে এবং অ্যাসাইনমেন্টের একটি মার্কস তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্টের সাথে সংযুক্ত হবে। এই পর্যন্ত এখন পর্যন্ত তোমাদের প্রতি যে নির্দেশনাটি রয়েছে যে অ্যাসাইনমেন্টের একটি মার্কস তোমাদের যোগ হবে এবং 3টি বিষয়ে তোমাদের নৈর্বাচনিক বিষয়, বিশেষ করে গ্রুপ ভিত্তিক যে বিষয়গুলি রয়েছে অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য পদার্থ, রসায়ন এবং যে বিষয়টি তোমার মেইন সাবজেক্ট, জীববিজ্ঞান মেইন হলে জীববিজ্ঞান আর গণিত মেইন হলে গণিত, এই 3টি বিষয়ের উপর পরীক্ষা হবে। তবে সেটা নম্বর এবং সময় কমিয়ে পরীক্ষা নেওয়া হবে, সেটা পরবর্তীতে জানানো হবে। আপাতত তোমাদের পরীক্ষার ডেট দেওয়া আছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এখন তাহলে তোমাদের নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু অ্যাসাইনমেন্টের ঘোষণা দেওয়া হয়েছে অলরেডি। তো তোমাদের এই যে অ্যাসাইনমেন্টগুলি তোমাদের সপ্তাহভিত্তিক, এগুলো লিখিতভাবে তোমাদের কলেজ জমা দিতে হবে এবং কলেজ এবং শিক্ষা বোর্ড উভয় মিলে তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করবে এবং সেক্ষেত্রে তোমাদের প্রদত্ত নাম্বার শিক্ষা বোর্ড সেগুলো রেকর্ড করে সেগুলো তোমাদের রেজাল্ট দেওয়ার সময় এই নাম্বারগুলো সম্পৃক্ত করবে। তাহলে তোমাদের জন্য এই অ্যাসাইনমেন্টগুলো গুরুত্বপূর্ণ। তো অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই যেন এমন ভাবে লিখবে যেন সর্বোচ্চ নাম্বার পাওয়া যায়। অ্যাসাইনমেন্টে কোনোভাবে যেন নাম্বার কমতি না হয়, কারণ অ্যাসাইনমেন্টের কাজগুলো তুমি দেখে দেখে লিখবে, তাহলে তোমার উপস্থাপনাটা হতে হবে একদম পারফেক্ট, সঠিক। তাহলে সেই উপস্থাপনার ক্ষেত্রে তোমাকে এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, সেই নির্দেশনাগুলো তোমাকে অবশ্যই অবলম্বন করতে হবে। তাহলে আমি এই নির্দেশনা পরবর্তীতে আলোচনায় যাচ্ছি। তো শুরুতে আমি এখানে বিষয় রসায়ন কভার পেজ নিয়ে আমি একটু আলোচনা করব। তোমাদের যে অ্যাসাইনমেন্টে একটি কভার পেজ দেওয়া হয়েছে, তোমরা ওই কভার পেজটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে সেগুলো কিনে আনতে পারো। তো কভার পেজের মধ্যে অবশ্যই তোমার নাম ইংরেজিতে এবং ক্যাপিটাল লেটারে, যেটা তোমার এসএসসি সার্টিফিকেটে যেভাবে লেখা রয়েছে অবশ্যই সেভাবে লিখতে হবে এবং তোমার পিতার নাম, মাতার নাম সবগুলোই বড় হাতের অক্ষরে এসএসসি সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে। এরপরে তোমার যে কাজটা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, তোমরা জানো যে তোমাদের এসএসসি এসএসসি একই রেজিস্ট্রেশন নাম্বার, ওই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা এখানে বসাবে। তারপরে তোমাদের যে বিষয়টি আসছে যে বিষয় কোড এবং বিষয়ের নাম, কেমিস্ট্রি যে বিষয় কোডটা রয়েছে এটা কত 176, বিষয় কোডটা হলো কত 176। তো তোমাদের এই বিষয় কোডটি বসানোর পরে বিষয়ের নাম লিখবে রসায়ন প্রথম পত্র, অবশ্যই প্রথম পত্র উল্লেখ করতে হবে, কারণ রসায়ন দ্বিতীয় পত্র আবার অ্যাসাইনমেন্টে আসতে পারে। তারপর তোমাদের হলো অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার। যেহেতু আমি রসায়ন একটি অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, তাহলে ক্রমিক নাম্বার হবে কি 01, ক্রমিক নাম্বারে করে 01 বসাবে, কিন্তু পরবর্তী যে অ্যাসাইনমেন্ট আসবে সেটা ক্রমিক নাম্বার হবে কত 02। এটা বাংলা বা ইংরেজি যে কোনোটাই লিখতে পারো, অসুবিধা নেই। তবে ফিজিক্স এর ক্ষেত্রে কিন্তু তোমাদের 01, 02 একসাথে দেওয়া হয়ে গেছে, তোমরা একসাথে দুটা অ্যাসাইনমেন্ট জমা দিবে। তো এর পরবর্তীতে অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখবে, যেমন রসায়নের অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে যে পরমাণু মডেল এবং ইলেকট্রন বিন্যাস, এই শিরোনামটা তোমরা লিখে নিতে হবে। পরমাণু মডেল ও ইলেকট্রন বিন্যাস, এই শিরোনামটি সঠিক সুন্দর করে উপরে কভার পেজে লিখবে। তবে এখানে কোনো কাটাছেঁড়া করার সুযোগ নেই। প্রথম অংশটাই তুমি পূরণ করবে, দ্বিতীয় তৃতীয় অংশে তুমি কোনোভাবে হাত দিবে না, কারণ ওই অংশটা তোমার কলেজ এবং শিক্ষা বোর্ড পূরণ করবে। তাহলে এই হলো তোমার কভার পেজের মূল বর্ণনাটা। এরপর আমরা চলে যাচ্ছি যে রসায়ন তুমি যে অ্যাসাইনমেন্টটি লিখবে, তোমাকে অবশ্যই অ্যাসাইনমেন্টটি লিখতে হবে কি A4 সাইজ কাগজে। যতগুলো আসে ততগুলো A4 সাইজ কাগজ, যেগুলো দোকানে কিনতে পাওয়া যায়। দাম একটু বেশি পড়ে, সেক্ষেত্রে একান্তই সম্ভব না হলে ভালো মানের A4 সাইজ কাগজ যদি পাওয়া যায়, যদি সেটা ভারীটা না পাও একটু কম দামে হলে অসুবিধা নেই, তবে A4 হতে হবে। এটা খেয়াল রাখতে হবে কাগজটা। আর এই স্কেলটা দুইভাবেই করতে পারো তুমি,
এইভাবে স্কেল করা যেতে পারে, অথবা এভাবে দুইটা স্কেলই প্রযোজ্য আছে, তোমার সেটা ইচ্ছা। তুমি তবে এইভাবে স্কেল করলে একটু খাতা বেশি কম ইউজ হয়, খাতা বেশি প্রয়োজন হয়, কিন্তু এইভাবে স্কেল করলে একটু লেখাটা বেশি যায়, এতটুকুই সুবিধা। তবে এখন বর্তমানে এই স্কেলটা প্রচলিত বেশি আর কি, এতে কোনো নাম্বারের সাথে তোমার হেরফের নেই। তবে তোমার যেটা আছে এই ভিতরে লেখাতে কোনো রকম কাটাছেড়া করা যাবে না, একদম স্বচ্ছ পরিষ্কার হতে হবে। অ্যাসাইনমেন্ট মানে একদম ক্লিয়ার থাকতে হবে লেখা, হ্যাঁ, লেখাতে কোনো কাটাছেড়া করার সুযোগ নেই, তাহলে নাম্বার কমে যাবে অ্যাসাইনমেন্টে। কারণ অ্যাসাইনমেন্ট অনেকটা কি করে তোমার উপস্থাপনার উপর নাম্বার থাকে, সবাই সঠিক লিখবে, সবাই দেখে লিখবে, কারণ কার উপস্থাপনাটা কতটুকু সুন্দর হয়েছে সেই নাম্বারটা তত বেশি ক্যারি করবে। তাহলে তোমার অবশ্যই উপস্থাপনার ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখবে। এরপরে আসি আমরা, তুমি এখানে প্রথম পেজে কি লিখবে? হ্যাঁ, প্রথম পেজে তোমার আবার অ্যাসাইনমেন্টের নামটা আবার লিখবে, লিখে এখানে দেখবে যে তোমার অ্যাসাইনমেন্টের পাশে নির্দেশনার মধ্যে 4টি প্রশ্ন রয়েছে কেমিস্ট্রি। কয়টা প্রশ্ন রয়েছে? 4টা প্রশ্ন রয়েছে। এই 4টা প্রশ্ন তুমি নিচে নিচে লিখে নেবে। তাহলে কি হয়, এটা লেখা যদিও একবার গুরুত্বপূর্ণ না, কিন্তু লিখলে তোমার যে পরীক্ষা খাতা দেখবে তোমার কি কি প্রশ্ন রয়েছে সেটা আর অন্য জায়গায় বুঝতে পারো, তোমার খাতা দেখেই প্রশ্ন কি আছে, কি লিখেছে সেটা মূল্যায়ন করতে সুবিধা হবে। তাহলে অবশ্যই 4টা প্রশ্ন এখানে লেগেছে। প্রথম পরমাণু মডেল বর্ণনা করা, হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যার সমূহ বর্ণনা করা, তারপর কোয়ান্টাম সংখ্যা থেকে পরমাণু বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা, আর পরমাণু উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের নীতি ব্যাখ্যা করা। এই বিষয়গুলি লিখে তারপর তুমি ক নাম্বার দিয়ে তোমার প্রথম প্রশ্নটা লিখবে। প্রথম প্রশ্নটার মধ্যে তুমি আবার লিখে নিতে পারো যে পরমাণু মডেল বর্ণনা বিষয় করে। তোমাকে তো পরমাণু মডেল তো একাধিক মডেল রয়েছে, সেই মডেল কোন মডেল বর্ণনা করতে হবে তোমাকে সেই নির্দেশনা আবার নির্দেশকের মধ্যে দিয়ে দেওয়া আছে। নির্দেশকটা অবশ্যই পড়ে তোমাকে উত্তর করতে হবে। নির্দেশকের নির্দেশনার মধ্যে তোমাকে বলে দেওয়া আছে যে তুমি কিভাবে উত্তর করলে কত নাম্বার তুমি পাবে। হ্যাঁ, প্রথম প্রশ্নটার ক্ষেত্রে আমি যেটা বলি, বোর মডেলের সীমাবদ্ধতা সহ বোর মডেলটি সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। এখানে অনেকেই ভুল করেছে, শুধুমাত্র সীমাবদ্ধতা লিখে দিলে হবে না। বোর মডেলটি কি বলছে? সীমাবদ্ধতা। বোর মডেল আসতে হবে, সীমাবদ্ধতা আসতে হবে। তাহলে তোমাকে বলছে যে একই সাথে দুইটা বিষয় লিখতে হবে, মডেলটি সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা করতে হবে। যখন যে মডেলটি তুমি লিখবে, ওই মডেলটি বিশেষ করে তিনি 3টা প্রস্তাবনা দিয়েছেন। 3টা প্রস্তাবনার মধ্যে রয়েছে প্রথম প্রস্তাবনা যিনি শক্তিস্তর বিষয়ে ধারণা দিয়েছেন, তো শক্তিস্তর বিষয়ে যে ধারণা সেগুলো লেখার পরে তুমি কোনো নাম্বার পয়েন্ট উল্লেখ করবে না, যেহেতু ব্যাখ্যা পয়েন্ট উল্লেখ করা যাবে না। শক্তিস্তর বিষয়ে ধারণা লিখে যে তিনি শক্তিস্তর সম্পর্কে ধারণা দিয়েছেন, তারপর লিখবে যে হ্যাঁ তিনি পরমাণুতে শুধুমাত্র কণা বৃত্তাকার পথে ঘুরে এই ধারণা দিয়েছেন, কিন্তু পরমাণু কি সেখানে তরঙ্গ আকারও সেখানে ঘুরতে পারে, এই ব্যাখ্যাটা তিনি দেননি। এইভাবে সীমাবদ্ধতা উল্লেখ করতে। দ্বিতীয়টার মধ্যে তিনি কৌণিক ভরবেগের ধারণা দিয়েছেন। কৌণিক ভরবেগ বলছেন যে n=2 পাই, যেখানে n পূর্ণ সংখ্যা গুণিতক ধরেছেন, অর্থাৎ কৌণিক ভরবেগটা তিনি নির্দিষ্ট করে গেছেন। এখানেও একটা সীমাবদ্ধতা ছিল যে কৌণিক ইলেকট্রনের ভর এবং বেগ সুনির্দিষ্ট না, মানে একটা সুনির্দিষ্ট করতে গেলে আরেকটা অনিশ্চিত হয়ে পড়ে। এটা হাইজেনবার্গের নীতিতে এই কথাটি বলা রয়েছে। ওই নীতির কথাটা আবার ওই মডেলটির সাথে তোমাকে ব্যাখ্যাটা দিয়ে দিতে হবে। একইভাবে তৃতীয় প্রস্তাবনাতে আবার বর্ণালী সম্পর্কে যে ধারণা দিয়েছে, তো বর্ণালীর কথাগুলি বলার সাথে সাথে আবার নিচে লিখতে হবে যে তিনি এখানে বর্ণালীতে 1 ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী ব্যাখ্যা করেছেন, যেমন হাইড্রোজেন, এই 3 ধরনের পরমাণুর ক্ষেত্রে তিনি 3 ধরনের, আমি এখানে উদাহরণ দিচ্ছি 4টি, যে 1 ইলেকট্রন আছে এগুলোর মধ্যে সবগুলোতেই এদের ক্ষেত্রে ব্যাখ্যা করতে বহু ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী ব্যাখ্যা করে যাননি। এছাড়াও তিনি বর্ণালীতে যখন ইলেকট্রন ধাপান্তর হবে তখন একটি মাত্র রেখা সৃষ্টি হবে, যে কোনো একটা দুইটা শক্তিস্তরের মধ্যে একটা ইলেকট্রন ধাপান্তরে একটি রেখা সৃষ্টি হবে, কিন্তু এটা পরবর্তীতে পর্যবেক্ষণ করে পাওয়া গেছে যে না, এটা একাধিক রেখা সমষ্টি। সেটা এই বিষয়গুলি তিনি ব্যাখ্যা করেন। এইভাবে তোমাকে একটা অংশে তোমাকে পুরোটা ব্যাখ্যা করে যেতে হবে, তাহলে তুমি এখানে 4 কারণ এখানে লেখা আছে যে মডেলটি যদি যথাযথ ব্যাখ্যা করতে পারো
তাহলে তুমি পূর্ণাঙ্গ নাম্বার। আর তুমি যদি শুধুমাত্র মডেলটি আর সীমাবদ্ধতাটি লিখে দাও তাহলে তুমি 1 নাম্বার পাবে। এটাও লেখা আছে, কিন্তু আংশিক ব্যাখ্যা করলে ওইভাবে নাম্বার আস্তে আস্তে 3, 2 এভাবে পাবে। এই হলো তোমার প্রথম প্রশ্নের উত্তরটা। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো কোয়ান্টাম সংখ্যা 4টি রয়েছে, এগুলো তাৎপর্য ব্যাখ্যা করতে হয়েছে। তো কোয়ান্টাম সংখ্যা তো বইতে সরাসরি উল্লেখ আছে। তো তোমাকে যখন কোয়ান্টাম সংখ্যা প্রথম 4টা কোয়ান্টাম সংখ্যা কেন ব্যবহার করতে হবে এটা একটু লিখতে হবে। হ্যাঁ, লেখার পরে প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যে কথা বলছে এখান থেকে সবগুলো কথা লিখতে হবে না, ইম্পর্টেন্ট কয়েকটা কথা লিখে এরপর এটা কেন প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা কি বুঝতে পারবো, একটা পরমাণু শক্তিস্তর সম্পর্কে ধারণা পাবো। পরমাণুর বাইরে যে বিভিন্ন স্তরে স্তরে ইলেকট্রন গুলো বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন থেকে নিউক্লিয়াসে প্রদক্ষিণ করে সেই বিষয়টা এখানে প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ পরমাণুতে অনেকগুলো শক্তি স্তর থাকে, এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার মূল বিষয়টা। আর স্তরগুলিকে কিভাবে প্রকাশ করা হয় সেটা বলতে বিভিন্ন স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কি সেটাও দেখাতে হবে। এরপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা তো তুমি কিভাবে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে অর্থাৎ শক্তি স্তরগুলো যে উপশক্তি স্তরে বিভক্ত হয় কিভাবে উপশক্তি স্তর সংখ্যা নির্ণয় করতে হবে সেগুলো লেখার পরে এখানে একটা চার্ট উপস্থাপন করে দিবে। হ্যাঁ, এই প্রথম শেলের জন্য শক্তি স্তরের জন্য উপশক্তি স্তর কয়টা, দ্বিতীয় শেলে শক্তি স্তর কয়টা, এগুলো এবং প্রত্যেকটা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কোনটাতে কতটি সেটাও তোমাকে দেখাইতে হবে। যেমন এখানে আমরা প্রস্তাব পেয়েছি এস পি ডি এফ, এখানে জানো যে 2 × 12 প্লাস 1, এখানে 2টি, এখানে 6টি, এখানে 10টি, এখানে 14টি ইলেকট্রন। এটা একটা চার্ট হবে। আবার এক প্রথম শক্তি স্তরে একটাই উপস্থিত শুধু 1 আছে, যেমন এন এর মান যদি 1 হয়, এল এর মান 0, তখন উপস্থিত একটাই 1 আছে। তারপর আবার 2 হলে উপস্থিত 0 আর 1, উপস্থিত হবে 2s আর 2p। এই একটা চার্ট হবে, এই একটা চার্ট হবে, দুইটা চার্ট তোমাকে এখানে দিতে হবে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাতে আবার তুমি কি করবে, এই যে উপস্তরগুলি আবার কতগুলো অরবিটালে বিভক্ত হয়েছে সেগুলো আবার সূত্রটা কিভাবে আসছে সেটা দেখাবো। হ্যাঁ, যেটা চুম্বক ক্ষেত্রে পাবে এই বিভক্তিটা ঘটে, এটা লিখে তারপরে কোন শক্তি উপস্তর, এবারে শক্তি স্তর যাবো না, যে 4টা উপস্তর পেয়েছে কি এস পি ডি এফ, এই 4টা উপস্তরের জন্য তোমাকে এই অরবিটাল গুলো একটু ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, কোনটাতে কতটা ইলেকট্রন অরবিটাল রয়েছে সেটা তুমি ব্যাখ্যা করবে। তাহলে তোমার এইভাবে কোয়ান্টাম সংখ্যার এরপরে লাস্ট কোয়ান্টাম সংখ্যা যেটা সেটা হলো কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। সেটা একদম সিম্পল বিষয় যে প্রত্যেকটি অরবিটালে অর্থাৎ যে অরবিটালগুলো রয়েছে এগুলোতে 2টা ইলেকট্রন, একটা ইলেকট্রনগুলো কি যখন নিউক্লিয়াসে প্রদক্ষিণ করে নিজ অক্ষের উপর আবর্ত করে, তো এই যে একই অরবিটালে 2টা ইলেকট্রন পরস্পর নিজ অক্ষের উপর বিপরীত দিকে ঘুরে নিউক্লিয়াসে প্রদক্ষিণ করে। একটা ইলেকট্রন ঘূর্ণনকে প্লাস হাত ধরা, একটা ইলেকট্রন ঘূর্ণনকে মাইনাস হাত ধরে আমরা এটা ব্যাখ্যা করে থাকি। হ্যাঁ, তাহলে এভাবে প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন, অর্থাৎ যতটি অরবিটাল পাবে প্রত্যেকের সাথে 2 গুণ করে আমরা ইলেকট্রন সংখ্যা বের করে দেব। এই হলো মোটামুটি তাৎপর্য। একই এই ব্যাখ্যাটা দিয়ে আমি তুমি 3 নাম্বার প্রশ্ন যেটা গ নাম্বারে যে N3, এটা তোমরা সকলেই জানো, এটা অনেকবার ক্লাসও করানো হয়েছে। N3 লিখে শুধু 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন 4টা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে মোট অরবিটাল এবং মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করে দেখা যাবে। এটা একদম সিম্পল বিষয়, চার্ট উল্লেখ করে দিলে হবে। 4 নাম্বার যেটা রয়েছে 2টা নীতি, আবহাওয়া নীতি এবং হুন্ডের নীতি। এই 2টা নীতি ব্যাখ্যা করতে হবে এবং 2টায় পরমাণু ইলেকট্রন বিন্যাস সেখানে উল্লেখ করে সেটা দিয়ে ব্যাখ্যা করতে হবে। আবহাওয়া নীতি তো জানেন, অরবিটালের শক্তি নির্ণয় করা হয়েছে, তারপরে n+l নিয়ম দ্বারা সেই শক্তি বের করা যায়। তাহলে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে যে এখানে 3D তে না গিয়ে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন না গিয়ে কেন চতুর্থ শক্তি স্তরে 4s চলে গেল, কারণ 3D আর 4s এর শক্তির মানটা তুমি n+l দ্বারা বের করে দেখাবে। এগুলো একদম সিম্পল কোশ্চেন তোমাদের, এগুলো তোমরা পারবে সবাই। তো এই যে n+l দিয়ে এখানে কারণটা ব্যাখ্যা করবে, একইভাবে ক্রোমিয়ামেরটাও ব্যাখ্যা করবে। ক্রোমিয়াম আবার সেখানে কি থাকে, অর্থপূর্ণ অবস্থার জন্য ব্যতিক্রম ঘটে, এটা লিখে দিতে হবে। এরপর হুন্ডের নীতিটা ব্যাখ্যা করবে। নীতি লেখার পর এখানে উনি বলছেন যে ইলেকট্রন একই অরবিটাল, যেমন পি অরবিটাল 3টি, px p আর pz, ডি অরবিটাল 5টি। এই 5টি বা 3টি অরবিটাল যে ইলেকট্রনগুলো থাকে এগুলো এমন ভাবে প্রবেশ করে একই স্পিন হয়ে প্রবেশ করে, পরে আবার বিপরীত স্পিন হবে।
হ্যাঁ, এইভাবে তুমি সিঙ্গেল স্ক্রিন করে ইলেকট্রন বিন্যাসটা করে দেখাবে। তবে এক্ষেত্রে পটাশিয়ামটা দেখানোর প্রয়োজন নেই, ক্রোমিয়ামটা দেখালেই হবে, কারণ ক্রোমিয়ামের সাথে 3D-তে আমরা সেই বীজের এবং 4s একটা বীজের থাকে, এটা বক্স করেও দেখাই দিতে পারো। তাহলে এটা একদম সিম্পল বিষয়। আর ব্যাখ্যাটা একটু সুন্দরভাবে করতে হবে। এই প্রত্যেকটার সাথে কিছু ব্যাখ্যা তোমাকে হুবহু বইয়ের খাতার পাশে এই বিষয়টা কি বোঝানো হয়েছে এটা নিজের মতো করে উপস্থাপন করতে হবে। তো উপস্থাপনটা তুমি যতটুকু ইউনিক ভাবে লিখবে, সঠিক লিখবে, সেই তত নাম্বার, পুরো নাম্বার ক্যারি করতে পারবে। তো আশা করি তোমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু ধারণা পেয়েছো। তো তোমাদের অ্যাসাইনমেন্ট জমা যেহেতু আগামী 8 তারিখ দেওয়া হয়েছে, তো চেষ্টা করবে তোমরা 2 সপ্তাহের অ্যাসাইনমেন্ট একসাথে দেওয়া হয়েছে। টোটাল 4টি বিষয়, ফিজিক্স 2টি, আর কেমিস্ট্রি, বায়োলজি অথবা গণিত, যে কোনো যেদিকে 2টি। এই 4টি অ্যাসাইনমেন্ট 2 সপ্তাহে একসাথে লিখি তোমরা 8 তারিখ কলেজে জমা দিতে পারো। তো অবশ্যই কোনো শিক্ষার্থী এই অ্যাসাইনমেন্ট জমার বাইরে যাওয়া সম্ভব নয়। যে শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট জমা দিবে না, সেই শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশ হবে না, তার রেজাল্ট আসবে না। তাহলে অবশ্যই তোমাদের কি এই অ্যাসাইনমেন্ট সকলেরই বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। তো তোমরা যে সকল শিক্ষার্থী রয়েছে, আমরা সকলের সাথে যোগাযোগ করছি। তোমরা সবাই সবার সাথে যোগাযোগ করে অ্যাসাইনমেন্ট যেন 100% সবাই লিখে জমা দেয়, সেটা তোমরা সবাই সজাগ থাকবে। আর অ্যাসাইনমেন্ট গুলো যখন আসবে খেয়াল রাখবে, কারণ এগুলো এখন আর কলেজ থেকে দেওয়ার বিষয় না। এগুলো তোমরা সবাই নেটে যোগাযোগ করো, সবাই জানো এগুলো কিভাবে। একটা অ্যাড্রেস রয়েছে যে www.bshe.gov.bd। এই অ্যাড্রেসে তোমরা যদি ঢুকে যাও, তাহলে তোমরা সেখানে একটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, এখানে তো অ্যাসাইনমেন্ট লেখাই থাকবে, কোন ইয়ারের অ্যাসাইনমেন্ট, নোটিশ বোর্ডিং দেওয়া সেটা দেখতে পারো। ওখানে ক্লিক করলে তোমার পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এগুলো নিজেরাও এখন করা যায় আর কি। না পারলে তুমি কম্পিউটার দোকান থেকে সেগুলো সংগ্রহ করতে পারো। তো আশা করি আজকের বিষয়টি তোমরা সবাই ক্লিয়ার ধারণা পেয়েছো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এখানে পরবর্তী আবার অ্যাসাইনমেন্ট যখন আসবে, আমরা পরবর্তী আবার ওই অ্যাসাইনমেন্টের উপর আলোচনা নিয়ে আসবো। তো ওই আলোচনাকে আমি একটু আর্লি করবো, তোমরা হয়তো অনেকেই লিখে ফেলেছো, অসুবিধা নেই। যে একটু প্রবলেম আছে, ওই পেজগুলো চেঞ্জ করে আমরা নতুন পেজ সংযোজন করে দিব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাই।